নমস্কার, সৃষ্টি মিন্স ক্রিয়েশন চ্যানেলে সবাইকে আরও একবার স্বাগত জানাই। আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা একটু অফবিট শোনাবে, কারণ সেখানে থাকবে আমার মতো কিছু পড়ুয়াদের স্টুডেন্ট লাইফ জার্নির কথা, বিশেষত কলেজ বা ইউনিভার্সিটি লাইফের কথা। আবার তাও যদি হয় সাহিত্য নিয়ে, সাহিত্যের মতো বিষয়, ইংলিশ ল্যাঙ্গুয়েজ অ্যান্ড লিটারেচার পড়া নিয়ে অধিকাংশ জনই হয়তো আগ্রহ হারাবেন বিষয়টি শেষ পর্যন্ত শুনতে। কিন্তু আজকে আমার বক্তব্যের মূল উদ্দেশ্য হলো, যারা ভাবছেন যে এই বিষয় নিয়ে পড়াশুনো করব, অনেকের হয়তো ইচ্ছে ছিল, করা হয়নি, বা যারা এখন সদ্য স্কুল লাইফ পেরিয়ে কলেজ লাইফে পদার্পণ করতে চলেছেন, তারা যদি ভেবে থাকেন এই বিষয়টা নিয়ে পড়াশুনো করব, বিশেষত বাংলা মিডিয়ামের ছাত্রছাত্রী যারা, অথচ ইংরেজি ভাষাকে মন প্রাণ দিয়ে ভালোবাসেন, সেই ভাষায় লিখতে চান, পড়তে চান, বলতে চান, তবুও ভরসা পাচ্ছেন না, তাদের জন্য এই ভিডিও। যদিও ইউনিভার্সিটি বেসিসে সিলেবাস আলাদা আলাদা, তাই আমি এখানে কোনো পার্টিকুলার স্পেসিফিক ইউনিভার্সিটির কথা বলে তার সমালোচনা করতে আসিনি, বা কোনো স্পেসিফিক টেক্সটের কথাও বলবো না, যেহেতু সিলেবাস ক্রমশ পাল্টাচ্ছে, পরীক্ষার মান, প্রশ্নের ধরন ক্রমশ বদলাচ্ছে, নম্বর পাওয়া, সেই সূত্রে চাকরি বাকরি প্রস্তুতি নেওয়া, সবটাই ক্রমবিবর্তমান। তবুও যারা সন্দিহান যে ইংরেজি সাহিত্য নিয়ে পড়াশুনো করলে জেনারেল লাইনে কোনো স্কোপ আছে কি না, তাদের ক্ষেত্রে আমি বলবো শিক্ষা কখনো বৃথা যায় না। আমি নিজে স্নাতকোত্তরের একজন ছাত্রী হয়ে এটুকুই বলতে পারি, আগামী দিনের ভবিষ্যৎ আমাদের রাজ্যে বা দেশে যতই অনিশ্চিত হোক না কেন, একটা বিষয় যখন কষ্ট করে আপনারা অধ্যয়ন করছেন, আয়ত্ত করছেন, সাধনা হিসেবে গণ্য করছেন, তখন কিছু ফল তো তার থেকে আমরা পেতেই পারি। আর সাহিত্য তো জীবনের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত, এমন একটা বিষয় যেখানে এক্সপ্লেন না করেও অনেক কিছু বলে দেওয়া যায়, ছোটোখাটো পংক্তি কোনো উক্তির মাধ্যমে। এটা একটা আর্ট অফ এলোকিউশন। আবার সেলফ এক্সপ্রেশনের কথাও বলে, যেমন বিভিন্ন লেখক লেখিকাদের জীবনী যদি আমরা পড়ি, তাদের ব্যাকগ্রাউন্ড সম্পর্কে জানি, সাহিত্যের ইতিহাস সম্পর্কে জানি, আমার মনেও প্রশ্ন জেগেছিল যে এগুলো কি শুধুই অ্যাকাডেমিক্সের বিষয়, শুধুই রিসার্চ ওরিয়েন্টেড টপিক হয়েই থেকে যাবে, অর্থাৎ একটা সময়ের পরে আমাদের দৈনন্দিন জীবন চর্যার ক্ষেত্রে এগুলোর কি কোনো প্রাসঙ্গিকতা থাকবে না? তাহলে আমরা এই জিনিসগুলো পড়ছি কেন, শিখছি কেন? কারণ অ্যারিস্টটল, প্লেটো, এদের সম্বন্ধে যে আমরা পড়ছি, পোয়েটিক্স, রিপাবলিক্স, পলিটিক্স, এই সমস্ত গ্রন্থ, বা পাস কোর্সে আমাদের থাকতো হিস্ট্রি, ফিলোসফি, কারোর পল সায়েন্স, এই সমস্ত সাবজেক্টগুলোর রেলিভেন্স কী, আর্টের রেলিভেন্স কী, এই বিষয়টা নিয়ে চিরকালীন একটা বিতর্ক, আপোষ রফা হয়ে এসছে, আগামী দিনেও হবে, সন্দেহ নেই। তাতে অনেকেই অনেককে টন্ট করেন যে তুমি তো আর্ট স্টুডেন্ট, তোমার দ্বারা কিছুই হবে না। আমাদেরকেও সেগুলো শুনতে হয়েছে, আমরাও তার ব্যতিক্রম নই। বিশেষত করোনা উত্তর পর্বে তো আরোই। তাই প্রশ্ন মনে জাগতেই পারে, অ্যালডাস হাক্সলি, এইচ.পি. লাভক্রাফট
ভার্জিনিয়া উলফ, টি.এস. এলিয়ট, আরও কত কত নাম। এদের পড়ে কি হবে? এর উত্তর এক লাইনে বলে দেওয়া যায় না, কিন্তু তাদের জীবন সম্পর্কে আমরা যদি দেখি, সাহিত্যের ক্ষেত্রে প্রতিভাধর হয়েও তাদের স্ট্রাগল সম্পর্কে আমরা যদি দেখি, সেখান থেকে আমরা ইন্সপায়ার্ড হতে পারি, অনুপ্রাণিত হতে পারি। আমাদের জীবন চর্চার ক্ষেত্রে সাহিত্যকে সেভাবে নিয়ে আসতে পারি। শেক্সপিয়ার, উইলিয়াম শেক্সপিয়ার, তিনি তথাকথিত পড়াশুনো, ফর্মাল এডুকেশন না করেও, একজন হাই স্কুল ড্রপ আউট হয়েও তার নাটক এখনও 400 বছর পরে, তার মৃত্যুর 400 বছর পরে অবধি আজও সমানভাবে প্রাসঙ্গিক। যে সেখান থেকে সিনেমা হচ্ছে, শেক্সপিয়ারের বঙ্গীকরণ করা হচ্ছে, এমনকি অন্যান্য বিভিন্ন ভাষাতেও অনূদিত হয়েছে। সেখান থেকেই পড়ে কি হবে এই প্রশ্নটা বরং বাদ দিয়ে দেওয়া যাক, এটা খুব সুপারফিশিয়াল হয়ে যায়। লিটারেচার পড়তে গেলেই স্বাভাবিকভাবে যে টার্মসগুলোর সঙ্গে আমাদের ধাক্কা খেতে হয়, বিশেষত ফার্স্ট ইয়ারে গিয়ে পুকুর থেকে একটা অথৈ সাগরে গিয়ে পড়তে হয়, বিভিন্ন লিটারারি থিওরি, ক্রিটিসিজম, স্ট্রাকচারালিজম, পোস্ট স্ট্রাকচারালিজম, মডার্নিজম, সাইকোঅ্যানালিটিক ক্রিটিসিজম, যার মধ্যে ফ্রয়েড আছে, লাকাঁ আছে, কোয়ার থিওরি অর্থাৎ লেসবিয়ানিজম অ্যান্ড অল দ্যাট, মার্কসিস্ট ক্রিটিসিজম, নিউ হিস্টোরিসিজম, এগুলোর রেলিভেন্সটা কোথায় সেটা আমরা প্রত্যেক পদে পদেই বুঝতে পারি। সাহিত্যের সবথেকে চমৎকার বিষয় হলো যেটা অল ইনক্লুসিভ, অর্থাৎ সমস্ত বিষয় নিয়ে আলোচনা করে। না হলে প্লেটো ওয়াজ আ ম্যাথামেটিশিয়ান, অ্যারিস্টটল ওয়াজ আ বায়োলজিস্ট বেসিক্যালি, তারপরেও সাহিত্য, দর্শন, বিজ্ঞান, রাষ্ট্রবিজ্ঞান, জীববিজ্ঞান, গণিত, সমস্ত ক্ষেত্রে তাদের যে অবাধ বিচরণ। বাই দ্য ওয়ে, আমি কখনো কখনো ইংরেজি শব্দ ব্যবহার করার পাশাপাশি আদ্যোপান্ত ভিডিওটাকে বাংলাতেই করার চেষ্টা করছি, এবং এটাই তার মাধ্যমে বোঝাতে চাইছি যে বাংলা মিডিয়াম থেকে গিয়ে বাংলা মাধ্যম স্কুলে পড়াশুনো করার পর ইংরেজি সাহিত্য নিয়ে চর্চা করা মানে কোথাও বামুন হয়ে চাঁদে হাত দেওয়ার মতো ব্যাপার নয় জিনিসটা। এটা আমাদের আয়ত্তের মধ্যে থাকবে, বরং এটা আমাদের একটা স্ট্রেংথ হিসেবেই কাজ করবে যে দুটো ভাষাই আমরা সমানভাবে রপ্ত করতে পেরেছি। এক, আমরা মাতৃভাষাতেও দক্ষ; দুই, আমাদের প্রতিবেশী রাষ্ট্রে যে ভাষা ব্যবহৃত হয়, ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, তাতে কথা বলতে, শুনতে, পড়তে, লিখতে 4 রকমভাবেই আমরা স্বচ্ছন্দ। সেটাই আমাদের নিশ্চিত করতে হবে। আমি নিজে বাংলার পাশাপাশি ইংরেজিতেও লেখালেখি করে দেখেছি যে আলটিমেটলি গ্রামার ম্যাটার করে না, যতটা ম্যাটার করে তোমার সেলফ এক্সপ্রেশন, রাইটিং স্কিল, এবং সেটা থ্রু প্র্যাকটিসই ডেভেলপ করবে। বিভিন্ন সিনেমা দেখা, ইংলিশে গান শোনা, ইংলিশ শব্দ যেখান থেকে যতটা পারা যায় গ্যাদার করা, এগুলো তো করতেই হবে। একজন বাংলা মাধ্যম স্কুলের ছেলে মেয়েকে হয়তো আরও বেশি করেই করতে হয় টু গেট দ্য এক্সপোজার। আর একটা কথা শুনতে খুব উইয়ার্ড লাগবে, অদ্ভুত লাগবে, সাহিত্য কিন্তু আমাদের ধৈর্য বাড়ায়। অন্তত আমার ক্ষেত্রে তো তাই ঘটেছে, কারণ আমি নভেল একেবারেই পড়তে পারতাম না, অন্তত ক্লাস 8-9 থেকে 12 অবধি বলতে পারেন।
ফর ইটস লেংথ আমি অ্যাভয়েড করে চলতাম। কিন্তু তারপর থেকে এমন কিছু কিছু উপন্যাসের সম্মুখীন হয়ে পড়লাম রাদার, যেমন দ্য অ্যালকেমিস্ট বাই পলো কোয়েলহো, দ্য গড অফ স্মল থিংস বাই অরুন্ধতী রয়, বেল জার বাই সিলভিয়া প্লাথ এবং আরও কত কত বই। পাঠ্যক্রমে তো বটেই, পাঠ্যক্রমের বহির্ভূত এই সমস্ত বইগুলোর কথা বলছি। সেগুলো কিন্তু নিজেরই হঠাৎ করে খুঁজে পাওয়া, এবং যখন নিজের জীবনের সঙ্গে সেগুলোকে রিলেট করতে পারি, তখন 250, 300, 350, 600 পাতার বই হলেও সেগুলোকে রিলেট করতে, পড়তে অসুবিধেই হয় না। কখনো কখনো ফ্রাস্ট্রেশন আসে, ক্লান্তি আসে, তবুও তখন অন্য জনরের খোঁজ করি। উপন্যাসের বদলে কবিতা, তার বদলে ছোট গল্প, না হলে কারোর সাক্ষাৎকার, কারোর দেওয়া বক্তৃতা, স্পিচ ইত্যাদি, অথবা লিটারেরি থিওরি অ্যান্ড ক্রিটিসিজম ইন ডিটেল। গ্রামার আমাদের যেভাবে শেখানো হয় বা গ্রামারের ওপর অতিরিক্ত গুরুত্ব আরোপ করা হয়, তার ফলে প্রত্যেক পদে পদে পড়াটা কিন্তু কিছুটা মিথ্যে, কিছুটা ব্যর্থ হয়ে যায়। মনে হয় গ্রামার সর্বস্ব একটা ভাষা, যেটা আমাদের প্রতি মুহূর্তে জাঁতা কলে পিষছে। বিশেষত বাংলা মিডিয়াম স্টুডেন্টদের মনে হতেই পারে এটা, কিন্তু এটা কোনো জাঁতা কলে পেশা নয়। বিষয়টাকে ভালোবেসে পড়লে আবেগ চলে আসবেই, এবং শুধু আবেগ নয়, সেখান থেকে হয়তো কিছুটা উদ্বেগেরও সঞ্চার হবে, তবুও সেই ভালোবাসাটা রয়েই যাবে জীবন দর্শনের প্রতি। জীবন বদলে দেওয়া যে উক্তিগুলো, যে বইগুলো, সেগুলোর সম্মুখীন হতেই হবে। এবং বইয়ের থেকে ভালো বন্ধু যে আর কিছু হতে পারে না, সে তো আমরা সবাই জানি। যাই হোক, এই বক্তব্যকে আর দীর্ঘায়িত করব না, কারণ ধরে বেঁধে তো এই জিনিসটা হয় না। কাউকে বাঁধা ধরা নিয়মে সাহিত্য পড়তে বলা হয় না, এবং সাহিত্য সবসময়ই বিচ্যুতির কথা বলে, নিয়ম ভাঙার কথা বলে। নিয়ম গড়াই হয় ভাঙার জন্য, এবং সেখানে কে কতটা ইউনিক, কে নিজেকে একটা প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলতে সক্ষম হয়েছেন, ব্যক্তি থেকে প্রতিষ্ঠান হিসেবে, সেই জার্নিগুলোর কথা যদি আমরা জানি, পড়ি। এখন বই পড়ার অভ্যেসটাই কতটা কমে গেছে। কিছু হলেই আমরা বলি সামারি দেখে নেব, অডিও বুক শুনে নেব। লিটারেচার স্টুডেন্টদের মধ্যেও সেই প্রবণতা দেখা গেছে। তাদের অধিকাংশজন লাইব্রেরির ধার মাড়ায় না, আমার দেখার মধ্যেই আছে। সুতরাং আবারও প্রশ্নটা এসে যাবে, পড়ে কি হবে, কি করব? এগুলোর এক কথায় ওরকম উত্তর দেওয়া যায় না। আলটিমেটলি রবীন্দ্রনাথের ওই দুটো লাইন দিয়েই কনক্লুড করতে হয়, আমার লিখন ফুটে পথধারে ক্ষণিক কালের ফুলে, চলিতে চলিতে দেখে যারা তারে চলিতে চলিতে ভুলে। অর্থাৎ আমার লিখন ফুটে পথধারে, রাস্তার ধারে একটা ছোট্ট ফুলের মতো হয়ে আমার কবিতারাজি প্রকাশিত হয়েছে। বই এর মধ্যে যথেষ্ট ফাঁক নেই, যাতে করে আমরা ভাবতে পারি বিটুইন দ্য লাইন্স, ভাবতে পারি, ভাবা প্র্যাকটিস করতে পারি, বলতে পারি, লিখতে পারি। সেই এক্সপোজারটা বাড়ার বদলে ক্রমশ কমে আসছে আমাদেরই দোষে। তাই আমাদেরই দায়িত্ব একটা ভাষা এবং সাহিত্য, যে ভাষাই হোক,
ইংরেজির মতো সর্বজন গ্রাহ্য ভাষা যদি সেটা হয়, আমাদেরই দায়িত্ব হবে সেটা আগামী প্রজন্মের হাতে কতটা রসালো করে আমরা পরিবেশন করতে পারি, তুলে দিতে পারি। যাই হোক, আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, এবং আপনাদের কোনো পরামর্শ থাকলে অবশ্যই আমাকে জানাতে ভুলবেন না। ধন্যবাদ।